আমরা আজকে পাইথনের প্রথমে শুরু করব পাইথনের ফাংশন দিয়ে। পাইথনের ফাংশন খুব ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট, যেটা দিয়ে আমরা আসলে আমাদের প্রোগ্রামিং এর যে কমপ্লেক্সিটি সেটাকে অনেকটা কমিয়ে ফেলতে পারি। বিশেষ করে আমরা যদি খুব বড় ধরনের প্রোগ্রাম লিখি, সেই ক্ষেত্রে কোনো জিনিস যদি রিপিটেডলি দরকার হয়, একই জিনিস বারবার দরকার হচ্ছে, তাহলে ওই কোড গুলাকে আমি যদি একই জিনিস যদি বারবার লিখি, আমি ধরলাম যে একটা ছোট্ট পার্ট কোনো একটা প্রোগ্রামের জন্য ধরলাম এটা 10 লাইনের একটা কোড। তো এইটা আমার প্রোগ্রামিং এ হয়তো 20 বার দরকার হচ্ছে। তাহলে আমি যদি এই কোডটাকে 10 লাইনের কোড 20 বার লিখে, তাহলে 200 লাইন অফ কোড আসবে। তো এইটা আসলে লজিক্যাল না। তো আমরা কি করতে পারি, আমরা ওই 10 লাইনের কোডটাকে একটা ফাংশনের মধ্যে ডিফাইন করে দেব। তারপরে যখন আমার প্রোগ্রামের দরকার হবে, যে 20 বারও যদি দরকার হয় বা 200 বারও যদি দরকার হয়, মানে কতবার দরকার হলো এটার ফ্যাক্ট না, আমি যদি ওই ফাংশনকে কল করি, তাহলে অটোমেটিকলি সেটা কল হয়ে ওইখানে কাজ করে আবার আমাকে ভ্যালু রিটার্ন করে দেবে। আমি সেই ভ্যালু নিয়ে কাজ করতে পারবো। মানে একই জিনিস যদি রিপিটেডলি আমার বারবার দরকার পড়ে, তাহলে আমি কিন্তু সেই দিকে যাব না, একই জিনিস বারবার লিখবো না। আমরা যেই জিনিসগুলো বারবার দরকার সেটাকে একটা ব্লকের মধ্যে রাখবো, সেই ব্লকটাকে আমরা ফাংশন বলছি। এবং যখন দরকার হবে তখন আমরা ব্লকটাকে কল করব, সেখান থেকে ভ্যালু রিটার্ন করে আমাদেরকে ফিরিয়ে দিবে, এবং সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। তো আমরা দেখি যে আসলে কিভাবে কাজ হয়। তো ফাংশন খুব ইম্পর্টেন্ট, এবং শুধু পাইথনে না, এটা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশনের ইউজ আছে। কোন কোন জায়গায় ম্যাক্রো বলে ডাকা হয়, যেমন আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামে সেটাকে ম্যাক্রো নামে চিনি। তবে যেভাবে থাক না কেন, যদিও কম বেশি কিছুটা অ্যাডভান্টেজ মানে লিমিটেশনস আছে। তো পাইথনের ফাংশনের মেইন কাজই হচ্ছে আমরা এটাকে ইউজ আসলে করা হয় এরকম যে ইউজ করতেই হবে, না করলে হবে না তা কিন্তু না, কিন্তু করা হয় আসলে সব ক্ষেত্রে। তো যদি আমাদের কোডের কমপ্লেক্সিটি কমাতে চাই, কোডের সিম্পলিসিটি বাড়াতে চাই, তাহলে সেই বিষয়গুলোর জন্য আমাদের পাইথনের ফাংশন খুব ইম্পর্টেন্ট। আমরা দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাব। দেন যেমন লেখা আছে, দেখেন, এ ফাংশন ইজ এ ব্লক অফ কোড হুইচ অনলি রানস হোয়েন ইট ইজ কল্ড। একটা ব্লক অফ কোড যখন দরকার হবে তখন আমরা সেটাকে কল করতে পারবো। কি লেখা আছে, ইউ ক্যান পাস ডাটা। আপনি ফাংশনকে যেটা করতে পারেন, একটা ফাংশন ডিফাইন করতে পারেন, সেখানে আপনি ডেটা পাস করতে পারেন। এবং সেইভাবে এটাকে আমরা আসলে প্যারামিটার বলি, আমরা দেখছি প্যারামিটার বলি, আর্গুমেন্ট বলি। তো ডাটা পাস করে আমরা কাজ করি, সেখান থেকে আমরা ভ্যালু রিটার্ন করে নিয়ে আসতে পারি। যেমন লেখা আছে, ফাংশন ক্যান রিটার্ন ডেটা এজ এ রেজাল্ট। ফাংশন থেকে আমরা ভ্যালু রিটার্নও করতে পারি। ক্রিয়েট এ ফাংশন, আমরা একটা ফাংশনকে কিভাবে ক্রিয়েট করব। ফাংশনকে ক্রিয়েট করার জন্য আমাদের পাইথনে ডিএফ, এটাকে আসলে ডিফাইনের সংক্ষেপ বা শর্ট ফর্ম হচ্ছে ডিএফ। ডিএফ মাই ফাংশন, এটা কিন্তু হচ্ছে আপনার নিজের নামও আপনি বসাইতে পারেন মাই ফাংশনের জায়গায়। ডিএফ ফাংশনের ডেফিনেশন শুরু হলো, মাই ফাংশন হচ্ছে ফাংশনটা শুরু হচ্ছে কোথা থেকে, সেইটা মাই ফাংশন। এটা হচ্ছে আপনার নামও বসাতে পারেন, এটা ফাংশনের নাম। আসলে আমরা যখন কল করব তখন এই নাম ধরে ডাকতে হবে। তারপরে এটা হলো ফাংশনের বডি, আপনার ভেতরে যেই কমান্ড গুলো এক্সিকিউট করতে চান, আপনি সেই কমান্ড গুলো আপনি এখানে এক্সিকিউট করে দেবেন। যেমন এখানে কলিং এ ফাংশন, আপনি কি করতে পারেন, টু কল এ ফাংশন ইউজ দ্য ফাংশন নেম ফলোড বাই প্যারেনথেসিস। আপনি যদি একটা ফাংশনের মধ্যে যা করতে চান, এই যে প্রিন্ট, এখানে আপনি হচ্ছে একটা কোলন দিয়ে এখানে ফাংশনের বডির মধ্যে যে স্টেটমেন্ট গুলো লিখতে চান সেগুলো লিখবেন। আমি হচ্ছে এটাকে একটু দেখাই কি হচ্ছে, দেখেন। যেভাবে আছে সেভাবেই করি, বুঝতে সুবিধা হবে। মাই ফাংশন দিলাম, এরপরে হচ্ছে আমি লিখলাম, হ্যালো, দিস ইজ এ ফাংশন বডি, মানে ফাংশনের বডি। এখন যদি আমরা কল করি, এখান থেকে কিন্তু আমরা কল করতে পারি, যেমন হচ্ছে মাই ফাংশন। এই যে ফাংশন বোঝার বুদ্ধি হচ্ছে দুটা, এখানে রাউন্ড ব্র্যাকেট থাকবে। ঠিক আছে, যদি আমরা কল করি, দেখেন, এই যে আমাদের এই ফাংশনকে যখনই কল করলাম, এটা এখানে গেল, যে কিন্তু কাজ করলো, এই প্রিন্টটা করে ফেললো। আমরা কিন্তু অন্য কাজও করতে পারি, যেমন এইটা কিন্তু আমাদের মেইন স্ট্রিম। প্রোগ্রাম শুরু কিন্তু ফাংশন থেকে শুরু হবে না, প্রোগ্রাম শুরু হবে এই যে মেইন স্ট্রিম এখান থেকে। এর মধ্যে যখন পাবে তখন কাজ শুরু করবে, যেমন প্রিন্ট আমি বললাম এখানে যে হ্যালো, তারপরে মাই ফাংশন পাচ্ছে।
তো প্রথমে হ্যালো প্রিন্ট হবে দেখেন, তারপরে মাই ফাংশনে যাচ্ছে, যখনই মাই ফাংশন পাচ্ছে তার মানে বুঝতে পারছে যে মাই ফাংশন নামে একটা ফাংশন আছে, আমাকে কল করতে হবে। তখন এখান থেকে প্রোগ্রামটা আসলে এখানে যে কাজটা করে নিয়ে এখানে ডেটা দিচ্ছে। এখানে যেহেতু আছে যে হ্যালো দিস ইজ এ ফাংশন বডি, তাহলে এখানে আসছে হ্যালো দিস ইজ এ ফাংশন বডি। তো এইখানে আমরা হচ্ছে এখানে যদি আবার একটা কোড লিখি যে ইন্ড, দেখেন এটা হলো শুরু হ্যালো, তারপরে মাই ফাংশন, এখান থেকে কল করে হ্যালো দিস ইজ এ ফাংশন বডি আসলো, তারপরে প্রিন্ট হচ্ছে ইন্ড। প্রিন্ট, ঠিক আছে। এই হচ্ছে আমার টোটাল ফাংশন কিভাবে কল করতে হবে, একটা ফাংশনের বডি কিভাবে ডিফাইন করা যেতে পারে আমরা এখানে দেখলাম। এরপরে দেখেন ফাংশনের আর্গুমেন্ট। আর্গুমেন্ট আসলে কি? এখানে যে ইনফরমেশন ক্যান বি পাসড ইনটু ফাংশন এজ আর্গুমেন্ট, কিরকম হতে পারে আমি সরাসরি এক্সাম্পলে চলে যাই, তাহলে বুঝতে সুবিধা হয়। আমরা এটাই সরাসরি লিখি, কপি করে নিই, বুঝতে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। দেখেন এটা কিন্তু একটা ফাংশনের বডি, এই যে ডিফাইন এর মাই ফাংশনের মধ্যে এই যে প্রিন্ট করা আছে, তাই না? তো এখানে হচ্ছে এই যে মাই ফাংশন নামে একটা ফাংশন, এবং এখানে কিন্তু একটা ভেরিয়েবলের ভেরিয়েবল দেওয়া আছে এফ নেম। ওকে, তো এফ নেম কিন্তু ভেরিয়েবল, এখানে একটা খেয়াল করেন, এখানে একটা ফাংশন হচ্ছে মাই ফাংশন, আমি এই দুটো তুলে দিই, একটা দিয়ে বোঝাই। মাই ফাংশন, এখানে কিন্তু একটা ভ্যালু পাস করা হচ্ছে, আমরা কিন্তু এর আগেও মাই ফাংশনকে কল করেছিলাম কিন্তু সেখানে কোনো রকম কোনো ভ্যালু ছিল না। এখন কিন্তু মাই ফাংশনের মধ্যে ভ্যালু দেওয়া আছে, যেমন এখানে নাম আছে এমএল। তো এমএল হচ্ছে, আমরা কিন্তু এই ভ্যালুটা যখন আমরা মাই ফাংশনকে কল করছি তখন এই ভ্যালুটা দিয়ে কল করছি। এর আগে কিন্তু কল করেছিলাম শুধু মাই ফাংশন দিয়ে, কোনো ভ্যালু ছিল না। এখন কিন্তু আমি ভ্যালু কল করছি ইমেল এই নাম দিয়ে। তো এইটা যখন একে কল করবে মাই ফাংশনের, তাহলে এফ নেমের এখানে কিন্তু ইমেল আসবে এবং প্রিন্ট হবে এই যে এফ নেম। তার মানে আবার এখানে মাই ফাংশন যখন কল করছি এটা কিন্তু সাথে নিয়ে যাচ্ছে হচ্ছে এইখানে, এবং এইখানে যে ভ্যালুটা আমরা দিচ্ছি যে ইমেল তুমি এখানে পাঠাও, মানে এই ভ্যালুটা ওখানে পাঠাও। তাহলে এফ নেম এই ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুটা আসছে হচ্ছে ইমেল, এরপরে এই যে এফ নেম প্রিন্ট হচ্ছে। আমরা একটু দেখি, এই যে এটা তো হচ্ছে আসলে এটা আউট করে দিই, এটা হচ্ছে দরকার নেই। আমরা যদি এখানে এরপরে দিই যে মাই ফাংশন, ধরলাম রহিম, এই যে, তার মানে আমরা কিন্তু শুধু ফাংশনকে কল করতে পারবো তা না, ফাংশনের মধ্যে দিয়ে আমরা ভ্যালু পাস করতে পারবো, দিস ইজ কল্ড ভ্যালু পাসিং। আমরা শুধু ফাংশনকে কল করছি তা না, আমাদের যদি এমন হয় যে ফাংশন একটা কিন্তু প্রতিবার তাকে কল করার সময় আমাদের ভ্যালু দিয়ে, প্রতিবার নতুন নতুন ভ্যালু দিয়ে তাকে কল করতে হবে, তাহলে কিন্তু আমরা সেটা করতে পারি। যেমন এখানে আমরা এই ভ্যালুটা দিয়ে পাস করলাম যে রহিম দিয়ে পাস করো, তাহলে রহিম দিয়ে কিন্তু পাস করছে। মাই ফাংশনের মধ্যে রহিম পাঠিয়ে দিলাম, এফ নেমের মধ্যে রহিম আসলো, রহিম কিন্তু প্রিন্ট করে দিচ্ছে। কোনো সময় হয়তো করিম দিয়ে পাস করলাম, কোনো সময় ইমেল দিয়ে পাস করলাম, যখন যেটা আমাদের প্রোগ্রামে লাগবে সেটা কিন্তু করতে হবে। তো এইটা আমরা কিন্তু ভ্যালু পাসিং বলা হচ্ছে। এর আগে ছিল যে আমরা সরাসরি কল করতাম যেখানে ভ্যালু পাসিং এর কোনো অপশন ছিল না, আর এখানে আমরা কল করছি উইথ ভ্যালু। ঠিক আছে, এইটা আর কি। এখন এখানে একটা টার্ম আছে প্যারামিটার আর আর্গুমেন্ট। আসলে কোন কোন জায়গায় প্যারামিটার এবং আর্গুমেন্টের মধ্যে কোনো পার্থক্য করা হয় না। তো এইখানে যেটা বলা হচ্ছে যে আমরা যেই ভ্যালুটা পাস করছি সেটাকে বলা হচ্ছে প্যারামিটার, মানে এখানে হচ্ছে এটা প্যারামিটার। আর এইখানে যেই ভেরিয়েবলটা এটাকে ক্যাচ করছে সেটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। এটা আপনাকে বলতেই হবে, নট নেসেসারি। দুটাই কোনো কোনো ক্ষেত্রে আর্গুমেন্ট বলে, কোনো কোনো ক্ষেত্রে প্যারামিটার বলে। আর যদি আপনি আরো স্পেসিফাই করতে চান তাহলে যেই ভ্যালু দিয়ে কল করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্যারামিটার, আর যেই ভেরিয়েবল চাও ওই ভ্যালুটাকে ধরছে সেটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে, এটা কোনো মেজর ইস্যু না। যদি এরকম মনে হয় যে অনেক সময় প্যারামিটার আর্গুমেন্ট কি, তো এটা মাথায় রাখতে পারেন যে হচ্ছে যেটা যেই ভ্যালু দিয়ে আমরা ফাংশনকে কল করছি, পাস করছি যে ভ্যালু সেটা হচ্ছে প্যারামিটার, আর যেই ভেরিয়েবল ওই ভ্যালুটাকে ধরছে সেটা হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে,
এখন এইখানে দেখেন নাম্বার অফ আর্গুমেন্ট, আর্গুমেন্ট কত হতে পারে ইচ্ছা। যেমন এখানে কিন্তু আমরা একটা প্যারামিটার দিয়ে পাস করেছি বা আর্গুমেন্ট নিয়েছি এখানে একটা, আমি কিন্তু মাল্টিপল ভেরিয়েবল দিতে পারি। ঠিক আছে, যেমন কি হইতে পারে, আমরা যদি এটাকে বাড়াই দেখেন তো কি হইতে পারে। আমাদের তো একটা ভেরিয়েবল ছিল বা একটা প্যারামিটার ছিল, আমরা এখানে কি করলাম, আমরা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম একসাথে বসাবো। প্রথম ফাংশনে দিব ফার্স্ট নেম, ঠিক আছে, আমরা হয়তো দিলাম রহিম ফার্স্ট নেম, তারপরে দিলাম হচ্ছে লাস্ট নেমে আসবে হচ্ছে করিম, সরি রহিম ইসলাম। ওকে, এটাই দিই। এখানে কিন্তু তাহলে এখানে ভ্যালু আসছে দুইটা, দুইটা ভ্যালু পাস করছি, তাহলে এখানে আমার ক্যাচ করার জন্য দুইটা ভেরিয়েবল লাগবে। এটা হচ্ছে ফার্স্ট নেম, আর লাস্ট নেমের জায়গায় এল নেম। রহিম হচ্ছে এফ নেমে আসবে আর ইসলাম হচ্ছে এল নেমে আসবে। এখন যদি আমি প্রিন্ট করি এফ নেম কমা এল নেম, তাহলে কি হবে, এই যে রহিম ইসলাম। দেখেন আমরা কিন্তু এখন দুইটা ভ্যালু পাস করেছি, একটা ভ্যালু না। এবং শুধু যে আমরা এখানে স্ট্রিং পাস করব তা কিন্তু না, আমরা যে কোনো ভ্যারিয়েবল পাস করতে পারি। দেখাই আপনাদের, দেখেন এটা তো আপনার নাই। এরপরে হচ্ছে আমরা এখানে এজ পাস করছি। এজ আমি দিলাম হয়তো আপনার 23, ইন্টিজার পাস করছি, ঠিক আছে। এখানে কিন্তু আমরা হয়তো দিলাম এজ। এরপরে হচ্ছে আমরা তিনটা ভ্যালু এখানে এরপরে লিখলাম এজ। কি প্রিন্ট হয় দেখেন, এই যে রহিম ইসলাম 23। এভাবে আমি ইন্টিজার ফ্লোট, ধরেন তার সিজিপি আমি দিলাম 3.65, এটা আমরা নাম দিলাম সিজিপিএ, এটা ক্যাচ করছে হলো সিজিপিএ। দেখেন তো, এই যে আপনার যে কোনো টাইপের ভেরিয়েবল আপনার যতবার ইচ্ছা, আপনার যত নাম্বারের আর্গুমেন্ট দরকার আপনি ইউজ করতে পারেন, একটা একাধিক ইউজ করতে পারেন। ঠিক আছে, এটা এখানে দেওয়া আছে, আমরা সেটাই এখানে দেখলাম। ঠিক আছে, এরপরে দেখেন এখানে কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে, যে আর্গুমেন্ট এখানে হচ্ছে যে এখানে যে প্যারামিটার, এই প্যারামিটার কতগুলো আমরা আসলে জানি না, তাহলে কি হবে। যেমন দেখেন তো কি হতে পারে। এইখানে ধরলাম যে একজন পার্সনের তিনটা কিডস, এটা একজনের নাম, এটা একজনের নাম, এটা একজনের নাম। তো এখন এটা পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে, কোন একজন পার্সনের হয়তো তিনটা, কোন একজনের দুইটা, কোন একজনের চারটা, কোন একজনের পাঁচটা, কোন একজনের একটা, এরকম হতে পারে। তো এখানে যদি দুইটা থাকে, আমি প্রোগ্রামটাকে একটু চেঞ্জ করে নিই। দেখেন এই পার্সনের হয়তো তিনটা কিডস, তিনটা পাঠিয়েছি, কিন্তু এটা কিন্তু আসলে আমরা এর আগে কি দেখলাম, যে যতগুলা প্যারামিটার পাঠাবো পাঠাবো ততগুলাই কিন্তু এখানে ভেরিয়েবল থাকতে হবে ফিক্সড। কিন্তু যদি এমন হয় যে আমরা একই ফাংশন ইউজ করতে চাচ্ছি কিন্তু প্যারামিটার ফিক্স না, কোনো ক্ষেত্রে কম বেশি হতে পারে। যেমন আমি ধরলাম যে একজন পার্সন, তার বেবি হচ্ছে একটা, আমি এখানে নাম দিলাম হচ্ছে রহিম। একজন পার্সন, তার বেবি হচ্ছে দুইটা, এখানে নাম দিলাম হচ্ছে জন আর হচ্ছে করিম। দেখেন তো, আমি যখন একটা, তখনও কিন্তু এটা কাজ করবে, একটাই দেখাচ্ছে, তাহলে যখন দুইটা তখনও কাজ করবে, যখন তিনটা তখনও কাজ করবে। তো এরকম যদি আপনার প্রোগ্রামিং এ কোনো সময় দরকার হয় যে আপনার কতগুলা প্যারামিটার হবে সেটা জানা নাই, চেঞ্জ হতে পারে, যেমন এই পার্সনের জন্য একটা, এই পার্সনের জন্য দুইটা, এই পার্সনের জন্য তিনটা, তাহলে আপনি কিভাবে কাজ করবেন, আপনার এইখানে একটা অ্যাস্টারিস্ক দিতে হবে। তাহলে
এটা আপনি কল করার সময় যেই পরিমাণ প্যারামিটার নাম্বার যতগুলাই থাক ও নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিন। ঠিক আছে, এটা একটা ওয়ে। আমরা বিভিন্ন টাইপের জিনিসগুলো দেখাচ্ছি যেন প্রোগ্রামিং করার সময় আপনার এই ধরনগুলো লাগে। এবার আমরা একটা জায়গায় ফিক্স করে ফেলবো। আমরা ধরলাম যে এখানে ধরেন আপনি তিনটা, এরপরে আপনি এটাকে কিন্তু তিনটাকে একসাথে ইউজ করতে হবে তা কিন্তু না, এটা কিন্তু টাপল, তাই না? তো টাপলকে কিন্তু আমরা নিজের ইচ্ছে মতো ইউজ করতে পারি। যেমন টাপলের ভ্যালু আমরা যদি এখানে জিরো দিই, ধরেন জিরো দিই, তাহলে কি হবে? এটা ইন্ডেক্সের কাজ করে, ইমেলটা আসবে। যদি আপনি ওয়ান দেন তাহলে মাঝেরটা আসবে, যদি আপনি টু দেন তাহলে হচ্ছে লাস্টেরটা আসবে, লিনাস। এভাবে আপনি কিন্তু ইন্ডেক্স ধরেও কাজ করতে পারবেন। তো যদি আপনার এমন কোনো কিছু দরকার হয় যে আপনার প্যারামিটার ভ্যারি করছে, সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। এবং আপনি যদি কোন ভ্যালুকে অ্যাক্সেস করতে চাচ্ছেন সেটাও আপনি ইন্ডেক্স দিয়ে কিন্তু সেগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। এই হচ্ছে বিষয়। এরপরে দেখেন, আমরা কিওয়ার্ড দিয়েও কিন্তু কাজগুলো করতে পারি। একই জিনিস এখানে হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে করা আছে। যদি কোনো সময় মনে হয় বা অনেক সময় কোড, অন্যের কোড দেখতে গেলে এই জিনিসগুলো লাগে, হয়তো একভাবে লিখেছে আপনি হয়তো একরকম জানেন, ওই জন্য ভেরিয়েশন গুলো আসলে জানা দরকার। যেমন ধরেন এখানে কি করা হয়েছে, এখানে কিন্তু তিনটা ভেরিয়েবল, চাইল্ড ওয়ান, চাইল্ড টু, চাইল্ড থ্রি। এখানে আমরা হচ্ছে এইভাবে না করে প্রোগ্রামটাকে একটু সহজ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। চাইল্ড থ্রি, খেয়াল করেন এখানে মাই ফাংশনে আমরা কল করছি, এর আগে ছিল ইমেল, এটা আর এটা, তিনটা নাম ছিল, তিনজন পার্সনের নাম ছিল ধরলাম, মানে তিনটা কিডের নাম ছিল, চাইল্ড ওয়ান, চাইল্ড টু, চাইল্ড থ্রি। দেখেন আমরা কিন্তু এখানে ইকুয়াল করে দিয়েছি, মানে একটা ভেরিয়েবল, এটা কিন্তু ভেরিয়েবল, আসলে ভেরিয়েবলের মধ্যে নামটা দিয়ে দিয়েছি। এরপরে আমরা কিন্তু এইটা প্রথমে দিয়েছি চাইল্ড থ্রি, তারপরে চাইল্ড টু, চাইল্ড ওয়ান। এখানে পাঠালাম কিন্তু যে অর্ডারে, এখানে কিন্তু রিসিভ করলাম না সেই অর্ডারে। এর আগে কিন্তু যেভাবে পাঠিয়েছিলাম প্যারামিটার আর্গুমেন্ট কিন্তু সেভাবেই রিসিভ করছিল, এখানে কিন্তু যেভাবে পাঠালাম প্যারামিটার গুলো আর্গুমেন্ট কিন্তু সেভাবে রিসিভ করেনি। প্রথমে পাঠিয়েছি ওয়ান, তারপরে টু, তারপরে থ্রি, কিন্তু এখানে রিসিভ করেছে থ্রি টু ওয়ান। কিন্তু যেভাবেই হোক না কেন, যদি আমি এইভাবে ভেরিয়েবলের মধ্যে করে পাঠাই তাহলে চাইল্ড ওয়ান চাইল্ড ওয়ানে যাবে, চাইল্ড টু চাইল্ড টু তে যাবে, চাইল্ড থ্রি চাইল্ড থ্রি তে যাবে। আপনি যখন প্রিন্ট করে দেখি চাইল্ড থ্রি কত হয়, দেখেন চাইল্ড থ্রি কিন্তু লিনাস। তার মানে আমি যদি এখানে প্যারামিটার গুলা যেভাবে দিচ্ছি, আর্গুমেন্ট গুলো ওইভাবেই বসাতে হবে, নট নেসেসারি। আপনি যদি মনে করেন যে আপনি যেটাই দেন না কেন এর মধ্যেকার অর্ডার যদি ঠিক না রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই ভেরিয়েবলের সাথে এইটা ম্যাচ করতে হবে, তাহলে এটা কাজ হয়ে যাবে। আগে পরে কোনো ফ্যাক্ট হবে না। যদি এরকম মনে করেন এভাবে করেন, তবে নর্মাল ট্র্যাডিশন হচ্ছে আগের মতোই করা। এটা স্পেশাল কেস, যদি মনে করেন করতে পারেন। এটা একটা ভ্যারিয়েশন ছিল। এরপরে দেখেন এখানে কি বলছে, এখানে ডাবল স্টার ইউজ করা হচ্ছে, আরবিট্রারি কিওয়ার্ড আর্গুমেন্টস। If the number of keyword arguments is unknown, add a double before the parameter name. আপনি যদি কতগুলো আর্গুমেন্ট হবে জানেন না, সেইভাবে যদি কিছু আসে তাহলে আপনি এটা করতে পারেন। যেমন এখানে দেখেন, এখান থেকে আমরা পাঠাচ্ছি কি, এই যে এফ নেম, এল নেম, মানে ফার্স্ট নেম লাস্ট নেম। এরপরে এটা যখন এখানে পাঠাচ্ছি আমরা, তখন এই কিডের মধ্যে কিন্তু এটাই আছে। আপনি কি লাস্ট নেম দেখতে চান না ফার্স্ট নেম দেখতে চান? এখানে লাস্ট নেম দেখার কথা বলা হচ্ছে, লাস্ট নেম এই যে এটা। তো এইভাবে কিন্তু আপনি করতে পারেন। এটা আসলে টু ডি, আগেরটা ছিল ওয়ান ডি। ওয়ান ডির ক্ষেত্রে যদি আপনি নাম্বার অফ আর্গুমেন্ট ভ্যারি করাতে চান, তাহলে আপনি হচ্ছে একটা স্টার দিবেন। আর যদি টু ডি হয়, টু ডির ক্ষেত্রে নাম্বার অফ আইটেম ভ্যারি করাতে চান, তাহলে আপনি হচ্ছে এখানে ডাবল স্টার দেবেন। যেমন ধরেন আমি এখানে কিন্তু আরেকটা জিনিস দিতে পারি, যেমন আমি এজ দিলাম, এজ হচ্ছে আমি দিলাম হচ্ছে 24। এরপরে আমি যদি এইখানে লিখি যে এজ, এবার কিন্তু এজ আসবে। আমি কিন্তু আর্গুমেন্ট ভ্যারি করলাম, এর আগে ছিল দুইটা, এখন হচ্ছে কিন্তু
তিনটা। হুম। এটা এজ ইজ নট ডিফাইন্ড। কিড, ফার্স্ট নেম লাস্ট নেম এজ। একটু ওয়েট করেন, দেখি আমি। ফার্স্ট নেম লাস্ট নেম এজ, এটা ডিকশনারির মধ্যে আছে। তো ডিকশনারি যদি আপনি প্রিন্ট করতে চান, তাহলে আমরা কি দেবো? ডিকশনারি প্রিন্ট করার জন্য ইন্ডেক্সিং 0 1 2 কাজ করবে না, আপনাকে সরাসরি কিন্তু হচ্ছে এটাই দিতে হবে। এবং এইখানে আপনার হচ্ছে এইটা দেওয়াই তো কাজ, এটা দিলেই তো হওয়ার কথা, এটা দিলেই তো হওয়ার কথা নর্মালি। এই যে আসছে, আমাদের লিখতে কোথাও ভুল ছিল। এটা কিন্তু যখন আপনি এই ডাবল স্টার দিচ্ছেন, এটা কিন্তু ডিকশনারির মতো কাজ করছে। আগেটা ছিল টাপল, এটা হচ্ছে ডিকশনারি। তো ডিকশনারি তো 0 1 2 এভাবে ইন্ডেক্স কাজ করে না, আপনার এটাই ইন্ডেক্স। ফার্স্ট নেম লাস্ট নেম এজ, এটাই ইন্ডেক্স। তা আপনি এইভাবেও কিন্তু আসলে কাজ করতে পারেন। আপনি যদি এখানে ফার্স্ট নেম দেন, এফ নেম দেন, তাহলে ফার্স্ট নেম আসবে। যদি এল নেম দেন, লাস্ট নেম আসবে। আর এজ দিলে এজ আসবে। এভাবে আপনি কিন্তু স্ট্রিং ইন্টিজার সবই পাঠাতে পারেন। তো যদি 2D হয় এবং ভেরি করে আপনার এখানে এখানে 10টাও হইতে পারে, কিন্তু আপনি এখানে জানেন না যে কতগুলো হবে। যেমন এই লোক হচ্ছে, ধরেন যে একজনের জন্য যে ফার্স্ট নেম লাস্ট নেম এজ তার সাথে সিজিপিএও পাঠাতে পারে। যেমন এরপরে আমি কিন্তু সিজিপিএও পাঠাতে পারি। ধরেন আমি লিখলাম যে সিজিপিএ, আমি দিলাম হচ্ছে 3.54। এখানে কিন্তু এবার সিজিপিএ অলরেডি কিন্তু চলে আসছে। আমি এখানে কিন্তু ইচ্ছা মতো ভ্যারি করছি, 2 3 4 করলাম। এবার যদি আমি এখানে সিজিপিএ লিখি, সিজিপিএ দেবে। এই যে সিজিপিএ, আপনি যদি 4টা লেখেন 4টে আসবে, আপনি লিখেন দেখেন আসবে। এফ নেম প্রিন্ট কিড এল নেম প্রিন্ট কিড এজ, তারপরে সিজিপিএ। কোথায় ভুল হলো আবার? এফ নেম দিলাম, ঠিক আছে। কোথাও একটা ব্র্যাকেট কমে গেছে। এইখানে ঘটনা ঘটেছে একটা, এখানে এটা ফার্স্ট ব্র্যাকেট। এবার ঠিক আছে। এই যে এভাবে আপনি কিন্তু নাম্বার অফ প্যারামিটার চেঞ্জ করতে পারেন। এটা 2D-র জন্য, আগেটা ছিল 1D, এটা 2D। তো আপনি সিঙ্গেল স্টার ডাবল স্টার কখন কোথায় ইউজ করবেন সেটা কিন্তু আমরা বললাম। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে যে ডিফল্ট প্যারামিটার ভ্যালু, আপনি কিন্তু ডিফল্ট প্যারামিটার ভ্যালু আসলে ইউজ করতে পারেন। যেমন এখানে এক্সাম্পলটা যেটা দেওয়া আছে, এটা সরাসরি আপনাদেরকে দেখাই। যে আপনি এখান থেকে যদি কিছু না দেন, তাহলে অটোমেটিকলি কিন্তু একটা ভ্যালু সে নিয়ে কাজ করবে। এটাকে বলা হচ্ছে ডিফল্ট প্যারামিটার। যেমন দেখেন, এখানে আমরা কিন্তু হচ্ছে এই যে ডিফাইন মাই ফাংশন কান্ট্রি নরওয়ে দেওয়া আছে। এখানে কিন্তু আমরা হচ্ছে কল করছি মাই ফাংশন সুইডেন ইন্ডিয়া, এখানে কিন্তু কিছু দেওয়া নেই। তারপরে ব্রাজিল। তো যেগুলা দেওয়া আছে সেগুলা তো আমার আসছেই, কান্ট্রির মধ্যে সেগুলো আসবে, আমি কান্ট্রি প্রিন্ট করব। কিন্তু যেটা দেওয়া নাই সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু ডিফল্ট নরওয়ে প্রিন্ট হয়ে যাবে। এই যে দেখেন, আমরা কিন্তু এখানে হার্ডে কিন্তু কোনো নরওয়ে দেই নাই, এটা আমরা শুধু কল করেছিলাম, কিন্তু তারপরেও সে কিন্তু ডিফল্ট ভ্যালু হিসেবে নরওয়েকে নিয়ে নিয়েছে এবং সেটাকে প্রিন্ট করে দিচ্ছে। এভাবে আমরা কাজ করতে পারি। ডিফল্ট ভ্যালু যদি দরকার পড়ে তাহলে আমরা এভাবে করবো। এখানে কি আছে এটা দেখি। পাসিং এ লিস্ট অ্যাজ অ্যান আর্গুমেন্ট, আমরা তো নর্মালি ভ্যালু পাস করলাম, তাই না?
আমরা ভ্যালু পাস করলাম, সিঙ্গেল ভ্যালু করে করে পাস করেছি। আমরা যদি একেবারে পুরো লিস্টকেই পার করতে চাই, আমরা শুধু লিস্ট না, লিস্ট, টাপল, ডিকশনারি, স্ট্রিং সবই পাস করতে পারি। অলরেডি আপনাদের স্ট্রিং পাস করে দেখেছি, ইন্টিজার, ফ্লোট, এগুলো সবই পাস করে দেখালাম। তো এখন যদি আমরা কোনো আহ সরাসরি লিস্টকেই পাস করে দেখাতে চাই তাহলে কি হয়? যেমন দেখেন কি হতে পারে, আমরা একটু লিখি এটা। ডিফাইন মাই ফাংশন ফুড। এই ফুডটা ক্যাচ করবে, আসলে এটা আর্গুমেন্ট। এরপরে ফর এক্স ইন ফুড, প্রিন্ট এক্স ফ্রুটস। এইটা হচ্ছে আপনার অ্যাপেল, ব্যানানা, চেরি। এরপরে দেখেন মাই ফাংশন, আমি কিন্তু এর মধ্যে পার করছি পুরো লিস্টকে। এই যে মাই ফাংশন, যেটা মাই ফাংশনের মধ্যে যে প্যারামিটার ফ্রুটস, এই ফ্রুটস এর মধ্যে আছে অ্যাপেল, ব্যানানা, চেরি। এই পুরো অ্যাপেল, ব্যানানা, চেরি কিন্তু আমি পাস করে দিচ্ছি এইখানে, এবং এই ফ্রুটস হচ্ছে লিস্ট, এই লিস্টটা এখানে যাচ্ছে। ফুড হচ্ছে সেই লিস্টটাকে ক্যাচ করছে এবং পুরো লিস্টের এলিমেন্ট গুলো এখানে প্রিন্ট করছে। এই যে অ্যাপেল, ব্যানানা, চেরি। এভাবে কিন্তু আমরা পুরো লিস্টকেও পাস করে দিতে পারি। ডিপেন্ড করছে আপনার প্রোগ্রামিং এ কি দরকার, যেটা দরকার হবে আপনি আসলে সেটাই পাস করবেন। এরপরে দেখেন রিটার্ন ভ্যালু, আমরা কিভাবে ভ্যালুকে রিটার্ন করে কাজ করতে পারি, এটা খুবই জরুরি, একটু খেয়াল করেন। যেমন হচ্ছে আমরা একটা ফাংশন ডিফাইন করলাম, ডিফাইন মাই ফাংশন, রিটার্ন যা লেখা আছে আমি আগে লিখে তারপরে আপনাদের সাথে কথা বলছি, 5 × x। এরপরে হচ্ছে প্রিন্ট মাই ফাংশন 3। মাই ফাংশন 3 মানে হচ্ছে এই 3টা যাচ্ছে এক্স এর মধ্যে। তারপরে হচ্ছে এরাই কিন্তু আমরা এই ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন করিনি, ফাংশনেই প্রিন্ট করেছি, যা কাজ ফাংশনেই করেছি। কিন্তু এইবার যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে এই প্রিন্টের মধ্যে যখন আমি এটাকে কল দিলাম, তখন কিন্তু এইটা একে কল দিল 3 নিয়ে, প্যারামিটারের ভ্যালু 3, এক্স তাহলে 3 ক্যাচ করলো। এরপরে এখানে গুণ হচ্ছে 5 × 3 মানে 15, এটা রিটার্ন করবে। তার মানে রিটার্ন মানে এখানে আবার ফিরে আসবে ভ্যালুটা। দেখেন আমার এখানে আসবে 15। এটা আমি অন্যভাবে করতে পারি, যেমন কি হতে পারে, আমি এখানে এইটার একটা ভেরিয়েবল নাম দিলাম এক্স। এরপরে এক্স এর ভ্যালু কি হবে, আমি যদি দেখি এক্স এর ভ্যালু, এক্স এর মধ্যে কিন্তু এখানকার যে রিটার্ন ভ্যালুটা সেটা কিন্তু চলে আসছে। আমি এখন এক্স কে প্রিন্ট করলে সেটা পেয়ে যাবো, এই যে 15। আপনি এখানে 3 না করে এখানে যেমন দেওয়া হচ্ছে 5, 9, যেটাই করেন না কেন আপনি কিন্তু সেইভাবে কাজ হবে। যেমন 5 দিলে এবার আসবে কিন্তু 5 × 5 25, 25। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের, যদি কোনো ফাংশনে রিটার্ন দরকার পড়ে তাহলে কিন্তু আমরা সেই রিটার্নটা এইভাবে করতে পারবো। এরপরে হচ্ছে পাস স্টেটমেন্ট, আমরা এর আগেও দেখেছি, লুপে দেখেছি বা কন্ডিশনে দেখেছি, কন্ডিশনে যে আমাদের যদি কোনো কন্ডিশন ম্যাচ করে তাহলে আমরা পাস করতে পারি। পাস মানে আসলে কোনো কাজ নাই, পাস করে দেবে। এরকম যদি কোনো ফাংশনে আমাদের দরকার পড়ে পাস করা, তাহলে ফাংশনের ডেফিনেশনের মধ্যে বা বডির মধ্যে আমি যদি হচ্ছে পাস লিখে দিই তাহলে পাস করি। নর্মালি কোনো কোনো ক্ষেত্রে লাগলে এটা ইউজ করা যেতে পারে। এই ছিল মোটামুটি ফাংশন। আমরা একটা ফাংশনকে কিভাবে ক্রিয়েট করতে হয়, ফাংশনের আর্গুমেন্ট, প্যারামিটার কিভাবে ডিফাইন করব, আমরা সিঙ্গেল ভ্যালু, মাল্টিপল ভ্যালু কিভাবে আসলে পাস করব এবং সেগুলোকে নিয়ে কিভাবে কাজ করব সেটা দেখলাম। এবং যদি আমাদের প্যারামিটার যে পাস করছি সেটা যদি আসলে কতগুলা করছি সেটা যদি কোনো ফিক্সড না থাকে, সেটাকে কিভাবে আমরা কাজ করতে পারি সেটা দেখলাম। আমরা আর্গুমেন্টের ভ্যালু আমরা ভেরিয়েবলের মধ্যে দিয়ে যদি পাস করি তাহলে অর্ডারটা আসলে কোনো ফ্যাক্ট হবে না, সেটা দেখলাম। এরপরে আমরা হচ্ছে একটা 2D যদি কোনো ডাটা পাঠাতে চাই, আর্গুমেন্ট যেখানে ফিক্সড, সেই ক্ষেত্রে কি হতে পারে, আমরা ডাবল স্ট্যাটিক ইউজ করে কাজ করেছি সেটা দেখলাম। যদি কোনো ভ্যালু পাস না করাই সেক্ষেত্রে আমাদের ডিফল্ট প্যারামিটার হিসেবে যদি কোনো ভ্যালু দিই সেটা আসলে কাজ করবে সেটা দেখার চেষ্টা করেছি। তারপরে আমরা একটা লিস্টকে আসলে পাস করে দেখলাম যে আসলে লিস্ট কিভাবে ফাংশনের মধ্যে দিয়ে পাস করতে পারি। রিটার্ন ভ্যালুর ক্ষেত্রে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা লাগবে প্রোগ্রামিং এ সবসময় প্রায় লাগে।
যে আমরা যদি কোনো ভ্যালু কোনো ফাংশন থেকে রিটার্ন করে ফিরে আসতে চাই, মানে যেখান থেকে কল করা হলো জাস্ট ওইখানেই ওই ফাংশন থেকে যে রিটার্ন ভ্যালুটা আসবে সেটা আমরা নিয়ে কাজ করতে পারি, সেটা আমরা করতে পারি। এই ছিল মোটামুটি আমাদের পাইথনের ফাংশন। এরপরে আমরা যে টপিকটা দেখবো পাইথন ল্যামডা। এইটা আসলে আরেক ধরনের ফাংশন। আমাদের কাজগুলোকে সহজ করার জন্য অনেক ক্ষেত্রে ল্যামডা ফাংশন কাজ করে। করতেই হবে নট নেসেসারি, করলে ভালো হতে পারে অনেক ক্ষেত্রে। তো এইটা কিছুটা একটু আপনাদের সাথে আমি ব্রিফ করতে চাই। A lambda function is a small anonymous function. A lambda function can take any number of argument but can only have one expression. আমরা একটা এক্সপ্রেশন দিয়ে কিন্তু সেই কাজগুলো করতে পারি। কিভাবে একটু এক্সাম্পল দেখাই তাহলে ক্লিয়ার হবে। যেমন ধরেন এখানে যেটা বলা আছে, the expression is executed and the result is returned. Add 10 to argument A and return the result. আমরা এইটা যদি করি কি হচ্ছে একটু দেখেন। আমরা এখানে এই যে প্রিন্ট x5, দেখেন প্রিন্ট x5, এক্স এক্সটা কিন্তু হচ্ছে এই যে এই এক্স, এবং এ হচ্ছে এই ভেতরে যে 5 সেটা। আমাদের এর আগে কিন্তু আমরা কি লিখতাম, প্রিন্ট এক্স, তাই না? এর আগে আমরা এক্স কি লিখতাম, এভাবে লিখতাম না? এক্স এর ধরেন একটা ভ্যালু আছে, আমরা সংক্ষেপে লিখতাম হচ্ছে প্রিন্ট এক্স, সরি প্রিন্ট এক্স। এখান থেকে আমরা কিন্তু হচ্ছে 10 প্রিন্ট করতে পারছি। কিন্তু এখানে এটাকে যদি কিছুটা মডিফাই করি, দেখেন আমাদের কাজগুলোকে এনহ্যান্স করতে পারি। এই যে x5, এক্স এর এই যে এখানে যাবে, এর ভ্যালু হবে 5। এটা যদি আমি রান করে দেখাই যে 15, তার মানে এর ভ্যালু হচ্ছে 5 এবং সেটা এখানে যাচ্ছে 10 এবং 5 যোগ হয়ে 15 হচ্ছে, এবং আলটিমেটলি এক্স এর ভ্যালু হচ্ছে সেটা। এইটা হচ্ছে যে এই 5টা আসলে কে ক্যাচ করবে সেটা, এ হচ্ছে 5, তারপরে এর সাথে এটা যোগ হবে। আরো দু একটা এক্সাম্পল দেখায়, আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এইটা দেখেন, এই যে এক্স, আমাদের এখানে কিন্তু দুইটা ভ্যালু পাস করবো 5 6, এই জন্য কিন্তু এখানে দুইটা প্যারামিটার, এর মধ্যে থাকবে 5, বি এর মধ্যে থাকবে 6, এরপরে এই দুটা গুণ হবে, 5 × 6 মানে 30, আমার প্রিন্ট হবে কিন্তু 30, এই যে 30। আমি যদি এখানে এখন ভ্যালু ধরেন আরেকটা দিয়ে দিলাম 5 6 7, কি বলে দেখেন তো? এই যে এখানে বলছে যে ল্যামডা টেক্স টু পজিশনাল আর্গুমেন্ট বাট 3 ওয়্যার গিভেন। এখানে ল্যামডাতে কিন্তু দুইটা দেওয়ার কথা, আপনি দিয়েছেন তিনটা, ওই জন্যই ইরর দিচ্ছে। আপনি এখানে যতগুলা দিবেন ভ্যালু, আসলে এখানে কিন্তু ততগুলাই থাকতে হবে, তাছাড়া কাজ করবে না। ঠিক আছে, আপনি যদি তিনটা নিয়ে কাজ করতে চান তাহলে করতেই পারেন। এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন আমাদের এখানে কিন্তু 5 6 2 তিনটা ভ্যালু দেওয়া হলো, তিনটা যোগ করা হচ্ছে, এই যে রেজাল্ট আসছে 13। এভাবে আপনি কিন্তু সহজেই কাজগুলো করতে পারেন, এইভাবেই করতে হবে নট নেসেসারি, আপনি করতে পারেন, এর একটা ওয়ে, খুব সহজে আপনি কাজগুলো করতে পারেন। হোয়াই ইউজ ল্যামডা ফাংশন, আমরা ল্যামডা ফাংশন কেন ইউজ করবো? The power of lambda is better shown when you see them as an anonymous function inside another function. একটা ফাংশনের মধ্যে যখন আরেকটা ফাংশন হিসেবে আপনি ইউজ করতে যাবেন, তখন আসলে এটা ভালো কাজ করে। যেমন এখানে কি হতে পারে একটু দেখাই, দেখেন এটা। Say you have a function definition that takes one argument and that argument will be multiplied with an unknown number. কিরকম হইতে পারে দেখেন, এইটা আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে যে প্রবলেমটা দেওয়া আছে বা সলিউশনটা দেওয়া আছে, ইউজ দিস ফাংশন ডেফিনেশন টু মেক এ ফাংশন দ্যাট অলওয়েজ ডাবল দ্য নাম্বার ইউ সেন্ড ইট। যে নাম্বারটা আপনি দিবেন তাকে ডাবল করে দিবে। কি হতে পারে? এটা ইন্টারেস্টিং আছে, এটা একটু দেখেন। ওগুলো আমরা বেসিক গুলো বললাম, কিন্তু কিভাবে ইউজ করতে পারি সহজেই। এখানে দেখেন ডিফাইন মাই ফাংশন এন, এরপরে হচ্ছে
ওটা কিন্তু আমরা জাস্ট ভেরিয়েবলের মধ্যে কিভাবে কাজ করছিলাম সেটা দেখাচ্ছিলাম, এখন কিন্তু ফাংশনের মধ্যে কিভাবে ল্যামডা ইউজ করবো সেটা দেখাচ্ছি। আগেরটা কিন্তু ফাংশনের মধ্যে ল্যামডা ইউজ দেখাই নাই, এইটা দেখাচ্ছি ফাংশনের মধ্যে ল্যামডা, কেননা এখানে ফাংশন হচ্ছে মাই ফাংশন, আর তার মধ্যে হচ্ছে ল্যামডা। কিভাবে কি করতে পারি দেখেন, খেয়াল করেন। এখানে আমরা কল করছি মাই ফাংশন টু, এখানে কিন্তু ফাংশন আছে আগের মতো, তাহলে এন এর ভ্যালু কত হবে? টু, তাই তো? আচ্ছা, টু যখন আসলো তাহলে এন এর ভ্যালু কিন্তু টু, এটা আসলো মাই ডাবলার এর মধ্যে, আগে যেমন এক্স ছিল ঠিক ওই রকম। এরপরে মাই ডাবলার যখন 11 দিলাম, 11 দিলাম, তখন কিন্তু ল্যামডার এই এর ভ্যালু হবে টু, এই সরি 11, সরি 11, তাহলে 11 ইন্টু টু কত হবে? 22। আমি আরেকবার বলছি, এই যে 22। দেখেন আপনার যখন মাই ফাংশন টু দিলেন তার মানে এন এর ভ্যালু হচ্ছে টু, তার মানে এখানে আসলো টু। এইটা আছে মাই ডাবলার এর মধ্যে, ভেরিয়েবলের মধ্যে, আগে যেমন এক্স ছিল ওরকম। এরপরে মাই ডাবলার যখন 11 লিখলাম, তখন কিন্তু এইখানে যাবে না, মাই ফাংশনে যাবে না, এই যে ল্যামডার যে এর ভ্যালু হবে 11, এরপরে 11 আর আগের টু হবে 22। এভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। আমরা যদি মনে করি যে এখানে যে কোনো ভ্যালু দেবো, সেটাও হতে পারে, এই যে 20 এর জায়গায় 40। এটা কিন্তু আসলে খুব মজার, এভাবেও কিন্তু আমরা কাজ করতে পারি। আপনি যদি ট্রিপল আর তৈরি করতে চান তাহলেও সেটা করতে পারেন ফাংশনের মধ্যে দিয়ে খুব সহজেই। এই যে মাই ট্রিপল আর, ফাংশনের মধ্যে থ্রি দিয়ে দিলাম, তার মানে এন এর ভ্যালু হচ্ছে থ্রি, মাই ফাংশনের এখানে থ্রি। এরপরে হচ্ছে মাই ট্রিপল এর ভ্যালু যখন 11 দিলাম, ল্যামডার এই এর ভ্যালু হচ্ছে 13, এই 11, তাহলে 11 ইন্টু থ্রি হচ্ছে 33। এবার এই যে এভাবে আমরা কাজ করতে পারি, এভাবে আপনার ল্যামডা ফাংশনের ইউজটা করা যায়। এইভাবেই করতে হবে, নট নেসেসারি আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই করবেন। এখানে এই দুইটা একেবারে মার্চ করেছে দেখেন, একটা ফাংশন দিয়ে দুইটার কাজ কত সহজভাবে করা যাচ্ছে দেখেন এবার। এখানে ফাংশন কিন্তু একটা, মাই ফাংশন এন ল্যামডা এ কোলন এ স্টার থ্রি, মাল্টিপ্লিকেশন থ্রি। এরপরে দেখেন মাই ডাবল আর মাই ফাংশন টু, সেটাও দেখালাম, মাই ট্রিপল আর মাই ফাংশন থ্রি। এরপরে মাই ডাবলার এর ভ্যালু হচ্ছে 11, মাই ডাবলার এর ভ্যালু যখন 11 হচ্ছে তখন এখানে যে কি হচ্ছে, মাই ফাংশন তো টু দেওয়া হচ্ছিল, টু এরটাই কিন্তু মাই ডাবলার, সেখানে সেখানে মাই ডাবলার যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু এন এর ভ্যালু টু, আর যখন মাই ট্রিপলার ইউজ করছেন তখন এন এর ভ্যালু কিন্তু থ্রি। এরপরে মাই ডাবলার এর ভ্যালু যখন 11 দিলেন তাহলে 11 ইন্টু টু হবে, আর মাই ট্রিপলার যখন 11 দিলেন তখন 11 ইন্টু থ্রি হবে, এই যে 22, 33। আমার মনে হয় বুঝতে পেরেছেন, আমরা এইভাবে কিন্তু হচ্ছে মাল্টিপল ভাবে আসলে ইউজ করতে পারি, একটা ফাংশনকে বিভিন্ন ভাবে ইউজ করতে পারি। এটা ল্যামডা ফাংশন, এটা ইউজ করতে হবে নট নেসেসারি, আপনি চাইলে ল্যামডা ফাংশনে যে পাওয়ার সেটাকে আমি ইউজ করতে পারি। এই হচ্ছে ল্যামডা ফাংশন সম্পর্কে যা বলার ছিল, কিভাবে ডিফাইন করতে হবে, কিভাবে আমরা ফাংশনের মধ্যে দিয়ে কাজ করতে পারবো, সেটা আমরা শেষ পর্যন্ত দেখিয়েছি। এরপরে আমরা শুরু করব পাইথনের এক্সেপশন হ্যান্ডলিং। দিস টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা এটা কিভাবে কাজ করতে পারি সেটা নিয়েই মূলত আপনাদের সাথে এখন কথা বলবো। এক্সেপশন হ্যান্ডলিং, এক্সেপশন হ্যান্ডলিং কি? দেখেন, আপনি কোড করতে যে কোনো এক জায়গায় প্রবলেম হচ্ছে, সেটাকে আপনি এক্সেপশন ধরে নিয়ে কাজ করতে পারবেন। ধরেন যে আপনি প্রোগ্রামিং এ ফর এক্সাম্পল কোন একটা সংখ্যাকে আপনি জিরো দিয়ে ভাগ করেছেন, জিরো দিয়ে ভাগ তো আপনাকে ইরো দিয়ে দেবে, প্রোগ্রাম কিন্তু বন্ধ হয়ে যাবে। কিন্তু হতেই পারে ইউজার দিতেই পারে আপনার প্রোগ্রামে ওটা লাগবে, কিন্তু প্রোগ্রাম বন্ধ হওয়া যাবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে এক্সেপশন থ্রো করে নিয়ে আপনি সেই এক্সেপশনকে হ্যান্ডেল করতে পারেন। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, আমরা পুরো কাজটা করি তাহলে আসলে ক্লিয়ার হবে এই পুরো ডকুমেন্টটা যদি দেখি পাইথনের এক্সেপশন হ্যান্ডলিংটা কিভাবে কাজ করে। তো পাইথনের এক্সেপশন হ্যান্ডলিং মানে হচ্ছে এক্সেপশন যদি অকার করে, এক্সেপশনটা কি? প্রোগ্রামের মধ্যে এমন কিছু যেটা আসলে আপনি চাচ্ছেন ওটাকে হ্যান্ডেল করবেন, শুধু যে আপনার জিরো দিয়ে ভাগ হবে তা কিন্তু না। আপনি যদি মনে করেন কোন একটা ভেরিয়েবলের ভ্যালু ধরেন 10, 10 হলে আপনি ওটাকে অন্যভাবে চিন্তা করবেন, আপনি করতে পারেন।
তো এই যে এই জিনিসগুলো আমরা কিভাবে করতে পারবো সেটা নিয়েই মূলত এখন কথা। তো বিভিন্ন জায়গায় আসলে এক্সেপশন হ্যান্ডলিং এর কনসেপ্ট আছে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, পাইথনেও অবশ্যই আছে খুব ভালোভাবেই। এবং এইটা আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখাই। পাইথনের যে এক্সেপশন হ্যান্ডলিং সেটা আসলে তিনটা ব্লকে বিভক্ত, একটা হচ্ছে ট্রাই ব্লক, একটা হচ্ছে এক্সেপ্ট ব্লক, আর একটা হচ্ছে ফাইনালি ব্লক। ট্রাই ব্লকটা কি? ট্রাই ব্লক লেট ইউ টেস্ট এ ব্লক অফ কোড ফর ইরোর। আপনার যেই জায়গায় ইরোর ঘটার সম্ভাবনা আছে আপনি সেটাকে ট্রাই ব্লকের মধ্যে রাখবেন। এক্সেপ্ট হচ্ছে যে আপনার এই ট্রাইয়ে যদি কোনো ইরোর হয় তাহলে এক্সেপ্টের মধ্যে আপনি কিভাবে সলভ করবেন সেটা লিখবেন, যে হ্যান্ডেল দ্য ইরোর। আর ফাইনালি হচ্ছে ফাইনালি ব্লক লেট ইউ এক্সিকিউট কোড রিগার্ডলেস দ্য রেজাল্ট অফ ট্রাই অ্যান্ড এক্সেপ্ট ব্লক। এই দুটাতে কি হইলো কি হইলো না সেটা কিন্তু কিছুই যায় আসে না, আপনার ফাইনালি এক্সিকিউট করবেই, এলস এর মতো। তবে এলস এর সাথে কম্পেয়ার করা ঠিক হবে না, জিনিসটা আলাদা, আমি বোঝানোর জন্য বলেছি। তো ট্রাই এর মধ্যে আপনার যেই কোডে ইরর হবে সেটা আপনি লিখতে পারেন, যেটা আপনি ধারণা করছেন ওখানে ইরর আসতে পারে, আপনি এটাকে হ্যান্ডেল করবেন। আর এক্সেপ্টে আপনি সেটাকে কিভাবে সলভ করছেন এখানে ইররটাকে, সেটা নিয়ে কাজ হবে। আর ফাইনালি হচ্ছে যে এই ট্রাই আর এক্সেপ্টে ইরর হলো কি হলো না, আপনি কিভাবে সলভ করলেন কি করলেন না সেটা যায় আসে না, ফাইনালের মধ্যে যা দেবেন সেটা এক্সিকিউট হয়ে যাবে। আমরা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাব। তো এক্সেপশন হ্যান্ডলিং কিভাবে হতে পারে, যেমন আমরা এখানে বললাম ট্রাই এক্সেপ্ট ফাইনালি থাকতে পারে। আসলে আমরা যদি সাজাই তাহলে এরকম একটা অবস্থা হবে, ট্রাই কোড ইজ রিটেন হিয়ার, যেখানে আপনার প্রবলেম হতে পারে সেটা। এক্সেপ্ট ওয়ান এক্সিকিউট দ্য ব্লক ইফ এক্সেপশন অকার। এখানে যদি কোনো প্রবলেম হয়, প্রবলেম কিন্তু অনেক ধরনের হতে পারে। যদি প্রবলেম ধরেন একরকমের হয় আপনি সেটাকে মনে করছেন এক্সেপশন ওয়ান, এক্সেপশন ওয়ান কে কিভাবে হ্যান্ডেল করবেন এটা লিখবেন এক্সেপ্ট ওয়ানে। এক্সেপশন টু কে কিভাবে হ্যান্ডেল করবেন লিখবেন এক্সেপশন টু তে। তারপরে থ্রি থ্রিতে, এভাবে কিন্তু ওয়ান থেকে এন পর্যন্ত আপনার যত ইচ্ছা তত এক্সেপশন আপনি দিতে পারেন। তার মানে প্রথমে থাকবে ট্রাই যেখানে কোডটা থাকবে, দ্বিতীয়তে থাকবে এক্সেপ্ট ওয়ান থেকে এন পর্যন্ত। ওয়ান হচ্ছে ধরেন প্রথমে একটা এক্সেপশন হলো আপনি ওটাকে হ্যান্ডেল করতে চাচ্ছেন, সেটা হচ্ছে এক্সেপ্ট ওয়ান। তারপরে আরেকটা প্রবলেম হলো সেটা এক্সেপ্ট টু, আরেকটা প্রবলেম হচ্ছে এক্সেপ্ট থ্রি। এভাবে এক্সেপ্ট এন পর্যন্ত আপনি সেটাকে হ্যান্ডেল করতে পারেন। আর এক্সেপ্ট হচ্ছে যদি এক থেকে এন এর মধ্যে কোনো কিছুতেই ম্যাচ না হয় তাহলে এটা হবে। তার মানে এটাকে যদি আমি ইফ এর সাথে কম্পেয়ার করি, এটা হচ্ছে ইফ, এটা হচ্ছে এলসিফ এলসিফ এলসিফ, এভাবে চলতে থাকবে, আর এটা হচ্ছে এলস। তার মানে এক্সেপ্ট এখানে যে প্রবলেমটা হলো সেই প্রবলেমের ধরেন চারটা প্রবলেম হয়েছে, তিনটা এখানে যা যা ছিল এক থেকে এন পর্যন্ত সলভ হয়েছে, আরেকটা হয় নাই, এখানে চলে যাবে, এখানে দিয়ে এটা সলভ হবে। তার মানে এখানে ট্রাইয়ে যদি কোনো কোড কোনো প্রবলেম হয়, প্রথমে কাজ করবে ওয়ান, তারপরে টু, তারপরে থ্রি ফোর, এভাবে এন পর্যন্ত যাবে। তারপরেও যদি কাজ না হয় তাহলে এক্সেপ্ট ব্লকে সেটা সলিউশন আসবে। আর এলস হচ্ছে যে এখানে আপনার কোনো এক্সেপশনই হয় নাই, কোনো ইররই হয় নাই, তখন কিন্তু এই এলস ব্লকটা কাজ করবে, এক্সিকিউট দিস ব্লক ইফ নো এক্সেপশন অফার্ড। যদি আপনার এখানে কোনো প্রবলেম নাই হয়, কোনো এক্সেপশন নাই হয়, এই তিনটা তো হচ্ছে এক্সেপশন হওয়ার জন্য, এখানে কোড লিখেছেন কোডে প্রবলেম আছে আপনার, এক থেকে এন পর্যন্ত সলভ হবে, না হলে এক্সেপ্টে যাবে। আর কোনো প্রবলেমই হয় নাই তখন হবে এলস। আর ফাইনালি হচ্ছে এক্সিকিউট দিস ব্লক ইফ এক্সেপশন অকার্ড অর নট। কোনো কিছু হোক চাই না হোক, এক্সেপশন হোক চাই না হোক, সেটা এটা আসবে। তার মানে ট্রাইয়ে যদি কোনো এক্সেপশন হয় তাহলে এক্সেপ্ট ওয়ান থেকে এক্সেপ্ট পর্যন্ত, এক ওয়ান থেকে এন, না হলে এক্সেপ্ট। আর যদি কোনো প্রবলেম না হয়, কোনো এক্সেপশন না হয়, তাহলে এলস। আর ফাইনালি হচ্ছে কোনো এক্সেপশন হোক চাই না হোক, ফাইনালি এখানকার কোড এক্সিকিউট হবে। এই হচ্ছে টোটাল, আমি টোটাল ডিটেলসটা বললাম, কোডিং এর সময় লাগবে আমি একটু দেখাই। দিস এক্সেপশন ক্যান বি হ্যান্ডেল ইউজিং দ্য ট্রাই স্টেটমেন্ট। প্রথমে আপনাকে ট্রাই লাগবে, ট্রাই ট্রাই ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। দেখেন আমি একটু লিখি, আগে প্রবলেমটা বলি। যেমন ধরেন আপনি এখানে লিখলেন প্রিন্ট জেড, আপনি রান করেন, কি বলে, নেম জেড ইজ নট ডিফাইন্ড, তার পাশে লেখা আছে নেম ইরোর, দিস ইজ এক্সেপশন ইরোর, সে জেড নামে কিছু পাচ্ছে না, ওই জন্য সে বলছে নেম ইরোর, নেম জেড ইজ নট ডিফাইন্ড। এখন যদি আপনার এরকম কোনো প্রোগ্রামিং এর মধ্যে কিছু আসে তাহলে আপনি কিভাবে একে হ্যান্ডেল করবেন, দেখেন আমি হ্যান্ডেল করে দেখাচ্ছি। আমাদের প্রবলেম ছিল কি, প্রিন্ট জেড নিচ্ছে না, তাই তো?
নিচ্ছে না। তাহলে আমরা এটাকেই প্রথমে নিয়ে আসবো ট্রাই ব্লকের মধ্যে। ট্রায়ের মধ্যে যখন ঢুকালাম, মানে যেই কোডটার মধ্যে সমস্যা হওয়ার কথা আমি সেটাকে ট্রায়ের মধ্যে নিয়ে আসলাম, তার মানে এখানে সমস্যা তো আছে, এই কারণ কাজ করতে পারছে না। এরপর আমরা কি করব, এক্সেপ্ট, একটা এক্সেপ্ট দিলাম, এক্সেপ্ট প্রিন্ট। এটা কিন্তু আপনার কন্ট্রোলে চলে আসলো। প্রবলেম যদি হয় এখানে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনি লিখলেন যে অ্যান এক্সেপশন, এই যে এখন তো কিন্তু আর এরর নাই, হ্যান্ডেল কিন্তু আমরা করে ফেলেছি। এইখানে প্রবলেম হলে এখানে আপনি লিখলেন যে অ্যান এক্সেপশন অফার, প্রবলেম কিন্তু নাই। দিস ইজ কল এক্সেপশন হ্যান্ডলিং। ট্রাইয়ের মধ্যে আমরা কোড লিখবো, যদি কোনো প্রবলেম হয় সেটাকে এক্সেপশন হিসেবে ধরে এক্সেপ্টের মধ্যে সেটা লিখে আমরা কিন্তু সেটাকে সলভ করতে পারি। আমরা আরো এক্সাম্পলে আসি, দেখেন ম্যানি এক্সেপশন, আমরা তো ওখানে একটা এক্সেপশন দেখলাম, এখানে কিন্তু আমরা আরো কিছু এক্সেপশন দেখার চেষ্টা করি, একটু খেয়াল করেন। যেমন এইটা একটু যদি ধরি, আমরা কিন্তু প্রথমে যে ব্লকটা দেখলাম ট্রাই, তারপরে এক্সেপ্ট ওয়ান এক্সেপ্ট এন, তাই না? এখানে এই যে দেখলাম ট্রাই এক্সেপ্ট ওয়ান এক্সেপ্ট এন, তারপরে এক্সেপ্ট, এইটাকে আগে কাজ করার চেষ্টা করি। দেখেন এখানে ওইটাই বলা আছে। তো এইটা কি এরর ছিল, নেম এরর, খেয়াল করেন। তাহলে ট্রাই প্রিন্ট, আমরা এক্স দিব না, এক্স এর আগের ভ্যালু কিন্তু ধরে আছে, আমরা কিন্তু জেড দিয়ে করব, না হলে কিন্তু অসুবিধা হবে, কারণ আগের ভ্যালু ধরে আছে জেড। আমরা যদি কোনো নাম না পাই তাহলে সে কি নামে এক্সেপশন থ্রো করে, নেম এরর। তাহলে এই যে এক্সেপ্ট নেম এরর নামে দিল। আমরা তাহলে এখানে লিখছি যে ভেরিয়েবল জেড ইজ নট ডিফাইন্ড, ওকে। এরপরে এখানে লিখলাম এক্সেপ্ট, যদি নেম এরর পেয়েই যায় তাহলে কিন্তু এখানে আসবে না। এই যে ভেরিয়েবল জেড ইজ নট ডিফাইন্ড, এটাতে পেয়ে গেল, কারণ এখানে জেড যখন সে পাচ্ছে না, এটার নাম কি, যে দেখলাম নেম এরর। তাহলে যদি কোনো নেম এরর হয় তাহলে এই ক্যাটাগরির মধ্যে ফেলবে, সেইখানে এই ক্যাটাগরির মধ্যে, ইফ এলস এর মতো, এই ক্যাটাগরির মধ্যে, এলসিফ এর মতো এই ক্যাটাগরির মধ্যে ফেলছে ভেরিয়েবল জেড ইজ নট ডিফাইন্ড। আর এইখানে এক্সেপ্টটা কখন আসবে, যখন এইটা নেম এরর কাজ করবে না, এক্সেপ্ট ওয়ান থেকে এন পর্যন্ত যখন কাজ করবে না তখন আসবে এক্সেপ্টের মধ্যে। যেমন এখানে আমরা ধরেন একটা দিলাম ওয়ান থেকে ওয়ান কে জিরো দিয়ে ভাগ করলাম, এটা কিন্তু নেম এরর না, এটা কিন্তু ডিভাইডেড জিরো ডিভিশন এরর। এটা কিন্তু এখানে আসবে না, নেম এরর আসবে না, এটা হচ্ছে এক্সেপ্টের মধ্যে আসবে। দেখেন এই যে সামথিং এলস ওয়েন্ট রং, কোথাও একটা ভুল হচ্ছে, তার মানে এটা কিন্তু নেম এরর না, যেটা যেই টাইপের এরর সেই টাইপের সাথে ম্যাচ করবে। নেম এরর কিন্তু নেম এররের সাথে ম্যাচ করছিল, তাই না? আমি এটা একটু করে দিই, যে এরকম ছিল, তাই না? কিন্তু যদি আমরা এই কোডটাকে এরকম করি, 1/0, সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। এখন এটাকেও যদি কনসিডারেশনের মধ্যে নিয়ে আসতে চাই তাহলে কি করব, দেখেন এখানে কিন্তু সেটা লেখা আছে। আমি একটু যেভাবে কোডটা করলাম সেভাবে করি। আচ্ছা এভাবে করলে হবে, যেমন ধরেন এ এর ভ্যালু 1/0, নেম ইরর যদি হয় তাহলে এখানে আসবে। যদি জিরো ডিভিশন ইরর হয়, এটা কিন্তু জিরো ডিভিশন ইরর, তাহলে এখানে আসবে যে ডিভাইডেড বাই জিরো ইরর ফাউন্ড। তারপরে যদি না হয় তাহলে আসবে এক্সেপ্ট, মানে এটা হলো এক্সেপ্ট ওয়ান, এটা হলো এক্সেপ্ট টু থ্রি ফোর, এভাবে আপনি কিন্তু বাড়াইতে পারেন। আগে ছিল একটা, তারপরে ছিল এক্সেপ্ট, এটা হলো এক্সেপ্ট ওয়ান, চিন্তা করতে পারেন। এখানে কিন্তু আমরা দুইটা দিলাম, এক্সেপ্ট ওয়ান এক্সেপ্ট টু। যদি দুইটা কাজ না করে তাহলে এক্সেপ্টে আসবে। তাহলে আমি যদি ধরেন এখানে এর মধ্যে কিছু দিইনি, এটা কোনটা কাজ করবে? এটা কাজ করবে হচ্ছে প্রথমটা, নেম ইরর, যেহেতু আমি কিন্তু এ তো ডিফাইনই করিনি, ওই জন্য এটা আসছে নেম ইরর। এরপরে ধরেন আমি এবার করলাম কি, ওয়ান কে জিরো দিয়ে ভাগ করলাম, এবার আসবে কিন্তু এইটা
ডিভাইড বাই জিরো এরর ফাউন্ড। আর যদি এই দুইটার মধ্যে অন্য কিছু হয়, এর বাইরেও কিছু হয়, তাহলে এটা কাজ করে। এভাবে কিন্তু আপনার নেম ইরর, জিরো ডিভিশন ইরর, আপনি এভাবে কিন্তু করতে পারেন। আপনার ইরর কিন্তু অনেক ধরনের, এক্সেপশন কি হতে পারে, এখানে যে কিছু শেষে কিছু কিছু এক্সাম্পল দেওয়া আছে। যে যেমন দেখেন, এই যে পাইথন বিল্ট ইন এক্সেপশন, বিভিন্ন টাইপের ফাইলের ইরর, বিভিন্ন টাইপের ইরর, কোনটা কোন ধরনের ইরর আপনি যদি পেতে চান, তাহলে কিন্তু এই যে এটা লিখতে হবে, এগুলো লিখতে হবে। হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি। এই যে, এই যে যেমন এই যে জিরো ডিভিশন ইরর আমরা দেখালাম, এরকম আপনি কিন্তু যে ভ্যালু ইরর, কোনো ভ্যালু ঠিক মতো আসে নাই, সেগুলো করতে পারেন। এখানে ইরর টাইপ গুলো দেওয়া আছে, এইগুলো আপনি সবগুলো ওখানে দিতে পারেন, এবং কিভাবে হ্যান্ডেল করবেন সেটা আপনাকে কিন্তু ওইভাবে চিন্তা করে দিতে হবে। এইটা ছিল আমাদের এই যে নেম ইরর, জিরো ডিভিশন ইরর, এভাবে কিন্তু আমরা কাজগুলো করতে পারি এক্সেপশন হ্যান্ডলিং। তার মানে আমরা কিন্তু সেই ব্লকের ট্রাই, এক্সেপ্ট ওয়ান, এক্সেপ্ট এন থেকে এক্সেপ্ট পর্যন্ত দেখেছি। তারপরে কি ছিল দেখেন, আমরা কিন্তু এই ব্লকটাই বোঝার চেষ্টা করছি। ট্রাই, এক্সেপ্ট ওয়ান, এক্সেপ্ট এন, এক্সেপ্ট পর্যন্ত দেখেছি। এরপরে এলস দেখবো, তারপরে ফাইনালি দেখবো। এলসটা ইনক্লুড করি। এলস, এলস কিভাবে কাজ করবে দেখেন, দেখাই। এইখানে আপনি ট্রাই এর মধ্যে আপনি হচ্ছে প্রিন্ট দিলেন হ্যালো। এক্সেপ্ট এর মধ্যে আপনি দিয়েছেন সামথিং ওয়েন্ট রং, এখানে তো কোনো প্রবলেমই হয় নাই, এক্সেপ্টে আসবে না। এরপরে হচ্ছে নাথিং ওয়েন্ট রং, দেখেন তো কি হয়। এই যে, যদি কোনো এক্সেপশন না হয় তাহলে কিন্তু এখানে আসবে। আচ্ছা, এখানে এলস দিলে কি হয় দেখেন তো, উপরেরটায় এক্সেপশন না হলে কিন্তু এলসে আসবে, তার আগে না। আমরা যদি এখন এখানে একটা এলস দিয়ে দিই, প্রিন্ট, দেখেন এখানে কিন্তু আসেই নাই, কেননা এক্সেপশন হ্যান্ডলিং এর মধ্যে এক্সেপশন হয়ে গেছে, যে এক্সেপশন হলে এগুলা কাজ করবে। আর যদি এক্সেপশন না হয়, তাহলে কিন্তু এইটা কাজ করবে। যেমন এখানে দেখলাম যে এখানে কোনো এক্সেপশন হয়নি, অতএব এলস কাজ করেছে। তার মানে ট্রাই এর মধ্যে আমরা কাজ করব, যদি কোনো এক্সেপশন হয় তাহলে এক্সেপশন ওয়ান থেকে এন পর্যন্ত কাজ করবে। যদি না হয়, এর মধ্যে কোনো এক্সেপশন না ক্যাচ করতে পারে, তাহলে এক্সেপ্টের মধ্যে আসবে। আর যদি কোনো এক্সেপশন নাই হয়, তাহলে এলস কাজ করবে। যেমন এখানে এক্সেপশন হয়েছে, এলস কাজ করে নাই। এখানে এক্সেপশন হয়নি, এলস কাজ করেছে। ফাইনালিটা কি? ফাইনালি হচ্ছে যে এক্সেপশন হোক চাই না হোক, ফাইনালি কিন্তু কাজ করবে। যেমন ধরেন এইটা আমরা লিখি, দেখেন এখানে কিন্তু আমরা এখানে জেড দিয়ে দেখাবো, সামথিং ওয়েন্ট রং, এখানে কিন্তু এক্সেপশন হয়েছে। এক্সেপশন হয়েছে মানে জেড আসলে ডিফাইন করা নাই, ওই জন্য চলে আসছে এক্সেপ্টের মধ্যে। আমরা কিন্তু কোনো হ্যান্ডেল করি চাই না করি, আপনি যদি হ্যান্ডেল করতে চাইতেন তাহলে এক্সেপ্ট ওয়ান থেকে এন পর্যন্ত দিতেন, সেটা দেখিয়েছে। আবার শেষে কিন্তু ফাইনালিও দেখিয়েছে। ফাইনালির উপরে কার উপরে ডিপেন্ড করে না, এক্সেপশন হোক চাই না হোক, সে কিন্তু দেখাবে। যেমন আমরা যদি এই কোডটাই, যেমন দেখেন এখানে এখানে কিন্তু এক্সেপশন নাই, আমরা এখানে ফাইনালি দিলে কি হবে, এখানে যদি ফাইনালি লাগাই, দেখলাম যে দিস ইজ ফাইনালি ব্লক। দেখেন এক্সেপশন কিন্তু হয় নাই, আমরা এটা কিন্তু দিবেই। এরপরে একটা দেখায় যে এক্সেপশন হয়েছে, তারপরে কি হচ্ছে, এক্সেপশন হলেও আমার ফাইনালি দিবে। ফাইনালি কার উপরে ডিপেন্ড করে না।
এই যে দিস ইজ ফাইনালি ব্লক। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এক্সেপশন হ্যান্ডলিং। এরপরে দেখেন এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছে, দিস ক্যান বি ইউজফুল টু ক্লোজ অবজেক্টস অ্যান্ড ক্লিন আপ রিসোর্স, ট্রাই টু ওপেন অ্যান্ড রাইট টু এ ফাইল দ্যাট ইজ নট রাইটেবল। এটা কি হতে পারে? ট্রাই, এটা এটা ফাইলের জিনিস, যদিও আমি একটু এটা দেখালে হবে, কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে, ফাইল যেহেতু দেখানো হয় নাই। দেখাই একটু, দেখেন এফ, ট্রাই এফ, এটা হলো একটা ফাইল ওপেন হবে, ডেমো ফাইল ডট টেক্সট। আর এটা হলো ট্রাই রাইট করবে, অ্যাকসেপ্ট করবে, এটা করবে। দেখেন ট্রাই, আমরা কিন্তু ট্রাই ব্লক এখানে দুবার ইউজ করছি, খেয়াল করেন। এফ, এফ এর মধ্যে কি আছে? ওপেন ডেমো ফাইল ডট টেক্সট, ডেমো ফাইলকে ওপেন করার চেষ্টা করছে, যদি ফাইল থাকে তাহলে কিন্তু ওপেন হবে। আমরা একটু দেখি, এটা ডি ড্রাইভে নিয়ে আসি। ডি ড্রাইভে কি ডেমো ফাইল আছে কিনা আমরা একটু দেখি। ডি ড্রাইভে ডেমো ফাইল একটা আছে, ডেমো ফাইল একটা আছে। এখানে আমরা হচ্ছে লিখলাম যে হচ্ছে ধরেন রহিম ইসলাম, ডি ড্রাইভে এই ফাইলটা আছে কিন্তু। এরপরে আমরা ওই রহিম ওইখানে আমরা হচ্ছে একটা করিম, এমডি মোহাম্মদ করিম লিখি, এমডি করিম, ওই ফাইলটা ওপেন করে সেখানে আমরা এমডি করিম লিখতে চাচ্ছি। এক্সেপ্ট সামথিং ওয়েন্ট রং হোয়েন রাইটিং টু ফাইল, যদি আমার এইখানে কোনো প্রবলেম হয় রাইট করতে, যে সে বলবে যে ফাইলে লিখতে সমস্যা হয়েছে, কাজ হয়ে গেলে ফাইনালিতে আমরা বলবো যে ফাইল ক্লোজ হয়েছে। আর এক্সেপ্ট হচ্ছে যে সামথিং ওয়েন্ট রং হোয়েন ওপেনিং দ্য ফাইল, এটা কিন্তু এই ট্রাই ব্লকের আমাদের কিন্তু ইন্ডেন্টেশন ঠিক নাই। ইন্ডেন্টেশন দেখেন, এখানে ইন্ডেন্টেশন কিন্তু ডিফারেন্ট হওয়ার কথা। এই যে ইন্ডেন্টেশন কিন্তু ডিফারেন্ট, এই ট্রায়ের মধ্যে এই তিনটা, তারপরে এইটা, এইটা কিন্তু আসলে আসবে এইখানে। এই দেখেন, এই ট্রাই আর এই এক্সেপ্ট, এই ট্রাইয়ের মধ্যে ফাইলটাকে ওপেন করা হচ্ছে, এই ট্রাই, এই ট্রাইয়ের মধ্যে এই ফাইলটাকে ওপেন করা হচ্ছে। আর এক্সেপ্টে হচ্ছে এই ফাইলটা যদি ওপেন না হয় তাহলে এটাকে রং বলছে। আর এইখানে ফাইলটার মধ্যে লিখার কথা বলা হচ্ছে, যদি লিখা হয় তাহলে ভালো, যদি লেখা না হয় তাহলে সে হচ্ছে বলবে যে এখানে লেখা যাচ্ছে না। এফ ক্লোজ, এই যে সামথিং ওয়েন্ট রং হোয়েন রাইটিং টু দ্য ফাইল, এটা ফাইল আছে সেই কারণেই সে বলছে লিখতে যাচ্ছে কিন্তু সে পাচ্ছে না এখানে, মানে এখানে ঢুকলো এটা ঠিক আছে, কিন্তু এখানে ঢুকে সে বলছে যে এটা পাচ্ছে না। এখন দেখেন আমি ফাইলটাকে এখান থেকে ডিলিট করে দেবো, এরপরে কি ঘটনা ঘটবে? সামথিং ওয়েন্ট রং হোয়েন ওপেনিং দ্য ফাইল, আগে কিন্তু ছিল এইটা, কারণ সে ফাইলে ফাইল পাচ্ছিল, ওপেন করেছিল কিন্তু লিখতে পাচ্ছে না। আর এখন সে হচ্ছে ওপেন করতেই পারছে না, প্রথমটাতেই প্রবলেম, ওই জন্য এই এক্সেপ্টটা দিচ্ছে। আর এর আগের বার ফাইলটা যখন ছিল তখন সে ওপেন করতে পারছিল কিন্তু লিখতে পারছিল না। তো এভাবেও কিন্তু আমরা কাজ করতে পারি। ঠিক আছে, এখানে কি আছে একটু দেখি। এখানে তেমন কিছু নাই, আমি হচ্ছে এইটা একটু আরেকটু আপনাদেরকে ডিটেলস বলে দিই তাহলে সুবিধা হবে। এখন দেখেন আমি ফাইলটা তৈরি করব, ইরর ছাড়া কিভাবে করতে পারি। ডেমো ফাইল ডট টেক্সট, আমরা একটু দেখে নিই, এটার এক্সটেনশনে কিন্তু ঝামেলা করতে পারে যদি আপনি এক্সটেনশন
না, ঠিক করেন। এই যে ফাইল নেম এক্সটেনশন কিন্তু ক্লিয়ার করা আছে, এটা অফ থাকলে কিন্তু এই যেটা দেখাবে না, তখন ডাবল হয়ে যাবে। ওই জন্য ভিউয়ে যেয়ে আপনাকে কিন্তু হচ্ছে এই এক্সটেনশনটা ক্লিয়ার করতে হবে, ডেমো ফাইল ডট টেক্সট। এখানে কিন্তু ফাইলটা আমরা দেখে ওপেন করতে পারি কিন্তু। আমরা ফাইলটাকে ওপেন করলাম, ওপেন করার পরে আমরা হচ্ছে ফাইলের মধ্যে লিখছি, তারপরে কাজগুলো করব। দেখেন এই যে ফাইলের মধ্যে আমরা হচ্ছে ফাইলটাকে ওপেন করলাম, তারপরে ফাইলের মধ্যে লিখলাম, তারপরে হচ্ছে এই যে সামথিং ওয়েন্ট রং টু রাইটিং দ্য ফাইল, আমরা কিন্তু লিখতে পাচ্ছি না আসলে, কারণ এটা ওপেন করার জন্য মানে রাইট করার জন্য লেখা হয় না, এটা রিড করার জন্য লেখা হয়েছে। এবার যদি করি কি হয় দেখেন তো, এবার কিন্তু আর কোনো এরর নাই, এবং এর মধ্যে আমি এমডি করিম দেখতে পাবো আশা করছি। এই যে এমডি করিম, তার মানে ফাইল ওপেন হয়েওছে, আবার ফাইলে লেখাও হয়েছে। তাহলে আমরা ফাইলটাকে এখন ওপেন করলাম, এখানে ফাইলের মধ্যে লিখলাম, তা কোনো এক্সেপশন নাই। এভাবে কিন্তু আমরা এক্সেপশনটাকে হ্যান্ডেল করতে পারি। এই ছিল আমাদের মোটামুটি বিষয়। আমরা এখানে ফাইলটাকে ওপেন করছি, যদি ঠিক মতো আগে ছিল রিড মোডে ওপেন করা, যেহেতু এটা দিয়েছিলাম না, এখন রাইট মোডে যখন ওপেন করলাম, ফাইলটাকে ওপেন করা হচ্ছে রাইট মোডে, এবং আমরা ফাইলের মধ্যে সেটাকে লিখছি, এবং হচ্ছে আমরা যখন আমরা এটাকে লিখতে পাচ্ছি না, তখন হচ্ছে আমরা হচ্ছে এক্সেপশন থ্রো করছি, আর যখন ওপেন করতে পারছি না তখন এখানে এক্সেপশন থ্রো করছি। এটা একটা রিয়েল এক্সাম্পল, এভাবে আমরা কাজ করতে পারি। তো মোটামুটি ভাবে আমরা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং কিভাবে পাইথনে কাজ করে, কিভাবে আমরা এক্সেপশন হ্যান্ডলিং এর ব্লক গুলোকে কাজ করতে পারি, ট্রাই, এক্সেপ্ট, এলস, ফাইনালি, সবগুলোই কিন্তু আমরা ডিটেলস এখানে দেখার চেষ্টা করেছি, এবং শেষে একটা রিয়েল এক্সাম্পল কিভাবে কাজ করতে পারে সেটা দেখার আমরা চেষ্টা করলাম। এই ছিল আমাদের এক্সেপশন হ্যান্ডলিং। থ্যাংক ইউ।